বন্ধুরা, বাঙালি হলো ভ্রমণপ্রাণ মানুষ, তাই ঘুরতে কে না ভালোবাসে। যদি হয় সেটা কলকাতার মধ্যে কম খরচে, তাহলে তো বন্ধু আর কোনো কথাই হবে না, তাই না? আর থাকছে কলকাতার বিখ্যাত বালি ব্রিজের হিস্ট্রি। তাই সেই রকমই একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। হ্যাঁ বন্ধুরা, প্রকৃতির কোলে মনের বিষণ্ণতা কাটাতে চলে আসতে পারো এইখানে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো কেমন আছো তোমার সবাই? আই হোপ তোমার সকলে ভালো আছো। তো চলে এসেছি আর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাতে। আর আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা তোমরা থাম্বনেলস দেখেই বুঝতে পেরেছো। বাট এই ভিডিওতে এমন কিছু নতুন তথ্য তুলে ধরবো যা তোমাদের কখনোই জানা ছিল না। তাহলে চলো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বলে রাখি, আজকের ব্লগের বেশিরভাগ অংশটাই গাড়ি জার্নিংয়ের হলেও তার মধ্যেও সুন্দর মুহূর্তগুলো তুলে ধরবো আজ তোমাদের এই ভিডিওর মাধ্যমে। আমরা বেরিয়ে পড়েছিলাম একটা ট্যুর প্যাকেজ নিয়ে। অ্যাকচুয়াল ওটা ট্যুর প্যাকেজ বলবো না, ওটা ছিল ড্রপ প্যাকেজ। মানে দমদম এয়ারপোর্টে ড্রপ করব, তারপরেই ট্যুর প্যাকেজটা করা হয়েছিল আমাদের। কি বুঝতে পারলে না, তাই তো? চলো তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছি। অ্যাকচুয়াল আমার পিছন সিটে যে বসে আছে, আরে তোমরা চিনবেই বা কী করে, তোমাদের সাথে তো পরিচয় করে দেওয়া হয় না। চলো তাহলে আজকে পরিচয় করে দিচ্ছি। ওই যে আমার পিছন সিটে বসে আছে আমার ভাগ্নি, আর পাশে আছে ভাগ্নি জামাই মানে সুজিত, আর তার পাশে ভাগ্নি জামাইয়ের মা। আর এই যে মহাশয় ড্রাইভিং করছেন, ইনি হলেন আমার ভাগ্নি জামাই অর্থাৎ সুজিতের বাবা। আজকের ভ্রমণ ট্যুরটা ছিল আমাদের প্রায় বলতে গেলে এক ঢিলে দুই পাখি মারার মতো। মানে দমদম এয়ারপোর্টে সুজিতকে ড্রপ করব, আর তারপরেই আমাদের মেন গন্তব্যে পৌঁছাবো। এটাই ছিল আজকে আমাদের টোটাল ট্যুর প্যাকেজটা। তবে আজকের ওয়েদারটা ছিল বেশ মনোরম। যেমন খোলা আকাশ, ঝলমলে রোদ্দুর, এক কথায় দুর্দান্ত। যেন মনে হচ্ছে প্রকৃতির মেলবন্ধনটা এই শহরতলির সাথেই জুড়ে দিয়েছে। জাস্ট এ ওয়াও। বন্ধুরা, এই যে রেস্তোরাঁটা দেখতে পাচ্ছ, এই হোটেলটার নাম হলো দ্য সোনি হোটেল। রুম, বার সব কিছুই পেয়ে যাবে। এটা হলো কলকাতার নামি দামি রেস্তোরাঁর মধ্যে একটি। এটি বিবেকানন্দ হাইওয়ে দিয়ে যাওয়ার পথেই দেখতে পাবে। একটানা লং জার্নি হওয়ায় আমরা কিছুটা সময় এই ওভারব্রিজের নিচেই স্টে করলাম। তারপর সকলে মিলে ফ্রেশ হয়ে আবারও বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই যে এই চলে আসলাম জনপ্রিয় সেই বিখ্যাত বালি ব্রিজে। কেন বিখ্যাত বললাম, চলো সেটা তোমাদেরকে জানাচ্ছি। এটি বালি ব্রিজ নামে খ্যাত হলেও এই সেতুটির আদি নাম ছিল ওয়েলিংটন ব্রিজ, মানে যা তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড ওয়েলিংটনের নাম অনুসারে রাখা হয়েছিল। পরবর্তীকালে নাম পরিবর্তন করে অফিসিয়ালভাবে নাম রাখা হয় বিবেকানন্দ সেতু। সেতুটির নির্মাণ কার্যের দায়িত্ব নিয়েছিলেন গুজরাটের বিখ্যাত রেল ঠিকাদার রায় বাহাদুর জগমল রাজা চৌহান। 1926 সাল থেকে 1931 সালের মধ্যে নির্মিত হয় এই ঐতিহাসিক সেতুটি। তৎকালীন সময়ে প্রায় 1 কোটি টাকা মতো ব্যয় হয়েছিল এবং 1932 সালে ডিসেম্বরের মাসে জনসাধারণের জন্য এই সেতুটিকে উন্মুক্ত করে দেওয়া হয়। এই যে এসে গেলাম হাপার মাঠের ওভারব্রিজে। এইখান থেকে টোটাল শহরতলির সাথে প্রকৃতির মেলবন্ধনের কি অপরূপ দৃশ্য। বন্ধুরা, কলকাতার পূর্ব প্রান্তে অবস্থিত ধাপা মূলত এটি কঠিন বর্জ্য পদার্থ ফেলার একটি ঐতিহাসিক ল্যান্ডফিল সাইট। প্রতিদিন কলকাতা শহরে প্রায় 2,500 থেকে 3,000 টন কঠিন বর্জ্য পদার্থ এই ধাপার মাঠে ফেলা হয়ে থাকে।
দেখতে দেখতেই চলে আসলাম বিমানবন্দরেতে। ওই যে বলেছিলাম ড্রপ প্যাকেজ, মানে সুজিতকে ড্রপ করব। হ্যাঁ, তো চলো এই বিমানবন্দর সম্পর্কে তোমাদের কিছু কথা জানিয়ে রাখি। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, হ্যাঁ বন্ধুরা, যা পূর্বে দমদম বিমানবন্দর নামেই পরিচিত ছিল। এটা 1924 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি এশিয়ার প্রাচীনতম বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম। পূর্ব ভারতের বৃহত্তম এবং ভারতের অন্যতম ব্যস্ত একটি বিমানবন্দর। হ্যাঁ বন্ধুরা, এই বিমানবন্দরের যাত্রা শুরু হয় 1924 সালে কলকাতা অ্যারোড্রোম নামে। ওই বছরই নভেম্বর মাসের আমস্টারডামের ডাচ বিমান সংস্থা KLM এর একটি বিমান প্রথম এখানে অবতরণ করেছিল। আবার 1929 সালে ফেব্রুয়ারি মাসের বেঙ্গল ফ্লাইং ক্লাব চালু হওয়ার মাধ্যমে বাংলায় বেসামরিক বিমান চলাচলের শুভ সূচনা ঘটে। তবে 1930 এবং 1940-এর দশকে এটি ইউরোপ এবং আমেরিকা থেকে এশিয়া ও অস্ট্রেলিয়াগামী বিমানগুলির একটি প্রধান কৌশলগত স্টপওভার বা জ্বালানি ভরা কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এটি মিত্রবাহিনী এবং গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবেও কাজ করেছিল। তো আমরা চলে আসলাম বিমানবন্দরেতে, আর এখানে এসে সুজিতকে ড্রপ করে দিলাম। তো সে চলে যাচ্ছে, এবার আমরা চলে যাব, কারণ আমাদের গাড়িটা এখন রানিং ছিল আর ওইখানেতে বেশিক্ষণ গাড়িকে স্ট্যান্ড করতে দেবে না, সেই কারণে আমরা বেরিয়ে যাচ্ছি। তবে এবার বলে রাখি যে এই কলকাতা বিমানবন্দরের আধুনিক নামকরণ কিভাবে হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, 1964 সালে কলকাতা বিমানবন্দর ভারতের প্রথম জেট বিমানের পরিষেবা চালু করে এবং 1975 সালে দেশের প্রথম ডেডিকেটেড কার্গো টার্মিনালের মর্যাদা লাভ করে। ভারতের স্বাধীনতা সংগ্রামে মহান নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি সম্মান জানিয়ে 1995 সালে বিমানবন্দরটি নাম পরিবর্তন করে, যেটার নাম হয় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। তবে বর্তমানে এই বিমানবন্দরটি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর নামটা বেশি না জানলেও অধিকাংশ মানুষই কলকাতা দমদম বিমানবন্দর নামেই মানুষের কাছে পরিচিত লাভ করে আছে। জানো তো, আমার ঠাকুরদা ঠাকুমারা একটা কথা বলতো, নদী, নখী, নারী আর শৃঙ্গিধারী এই চার প্রজাতিকে কখনো বিশ্বাস করতে নেই। না না, এই কথাগুলো আমি অন্য কোনো সেন্সে বলছি না। কেন বলছি সেটাও বলে দিচ্ছি। এই দেখো না, সকালে যখন বেরালাম ওয়েদার কত সুন্দর ছিল, খোলা ঝলমলে আকাশ ছিল, আর এখন দেখো এয়ারপোর্ট থেকে যা বেরালাম অঝোর নয়নে বৃষ্টি শুরু হয়ে গেল। কথাটা কেন বলছিলাম এবার নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই না? তো বন্ধুরা, যাই হোক, দীর্ঘ সময় অতিক্রান্ত করার পর আমরা এসে ফাইনালি হাজির হলাম দক্ষিণেশ্বর কালী মন্দিরে। দক্ষিণেশ্বর এই নামটি শুনলেই বাঙালির মনে এক প্রশান্তির জোয়ার নেমে আসে। বহু দূর দূরান্তর, ভিন্ন রাজ্য, এমনকি বিভিন্ন দেশের মানুষও ছুটে আসেন মায়ের এই মন্দিরেতে। কলকাতার কাছে হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত দক্ষিণেশ্বর কালীবাড়ি বাংলার অন্যতম পবিত্র এবং ঐতিহাসিক তীর্থক্ষেত্র। 19 শতকে নির্মিত এই মন্দিরটি শুধুমাত্র তার স্থাপত্যের জন্যই নয়, বরং রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদা দেবীর সাধন ক্ষেত্র হিসাবে বিশেষভাবে এই জায়গাটি বিখ্যাত। বন্ধুরা, এই মন্দিরের প্রতিষ্ঠার কথা বলতে গেলে 1847 সালে দানশীলা জমিদার রানী রাসমণি কাশীধামে অন্নপূর্ণা পূজা করার উদ্দেশ্যে বিশাল নৌবহর নিয়ে নদীপথে প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় যাত্রার আগের দিন দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে তিনি কাশী যাত্রা বাতিল করে দেন এবং এই গঙ্গার তীরেই মায়ের মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন। সে সময়কার প্রায় 9 লক্ষ টাকা খরচ হয়েছিল এবং দীর্ঘ 8 বছর পরিশ্রমের ফলে 1855 সালের 31শে মে সানযাত্রার পূর্ণ লগ্নে মায়ের মন্দিরটিকে আনুষ্ঠানিকের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, বাংলার
ঐতিহ্যমণ্ডিত এই 9টি চূড়া বিশিষ্ট স্থাপত্য শৈলীতে এই মন্দিরটি নির্মিত করা হয়েছিল এবং মূল গর্ভগৃহে দেবী ভবতারিণী মা কালী রূপেই আজও পূজিত হয়ে আসেন। বন্ধুরা, মন্দিরের প্রবেশ দরজা এবং দরজার সামনে লাইব্রেরি। এই প্রবেশ দরজা এবং লাইব্রেরির মাঝ বরাবর মাতা রাসমণির মন্দির, আর এই মন্দিরের ঠিক পিছনেই আছে রাসমণি মাতার বাড়ি। আর এই রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলেই দেখতে পাবে মন্দিরের দ্বিতীয় গঙ্গার ঘাট। বন্ধুরা, দক্ষিণেশ্বর কালীবাড়ি এই পবিত্র স্থানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার আধ্যাত্মিক সাধন সম্পন্ন করেছিলেন, যা এটা বিশ্বব্যাপী একটি প্রধান তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। এই মন্দিরের শেষ প্রান্তে গঙ্গা নদীর পাড় সংলগ্ন সমস্ত বৈরাগ্য মনীষীদের প্রতিবিম্ব মূর্তি দর্শন করতে পারবে। বন্ধুরা, শুধু তাই নয়, দক্ষিণেশ্বর কালীবাড়ি চত্বরে কালী মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির এবং ধর্মস্থল অবস্থিত। মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে 12টি আটচালা শিব মন্দির। এই মন্দিরের মধ্যে রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দির এবং নাট মন্দির। মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাসগৃহ। বন্ধুরা, এই মন্দিরে সাধারণত গঙ্গার দুটি ঘাটের মধ্যে দ্বিতীয় ঘাট দেখালেও এখন আমি দাঁড়িয়ে আছি গঙ্গার প্রথম ঘাটে। এখান থেকে গঙ্গার ভিউটা দেখো, জাস্ট ওয়াও লাগছে, অসাধারণ লাগছে দেখো। আর এখান থেকে দেখো এই যে ব্রিজ, জাস্ট অ্যামেজিং লাগছে, অসাধারণ লাগছে। আর সবথেকে বড় কথা, যখন এখানে জোয়ার আসবে, তো মানে এই যে এখানে সবাই স্নান করছে, মানে এই টোটালি এই জায়গার মধ্যে জোয়ার উঠে যাবে, এতক্ষণে জোয়ার চলে আসে। বন্ধুরা, এবার আসি পূজার বিষয়ে। হ্যাঁ বন্ধুরা, বহু দূর দূরান্ত থেকে বিভিন্ন রাজ্য, এমনকি ভিন্ন দেশ থেকেও কলকাতার কালীঘাট এবং মা দক্ষিণেশ্বরী মন্দিরে ভক্তরা আসেন মায়ের দর্শনে। মায়ের এই মন্দির সকাল 6:30 থেকে 12:30 এবং দুপুর 3:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা পাবে। তবে এখানে ফোন কিংবা বড় কোনো ক্যামেরা নট অ্যালাউ। এই ফোন ক্যামেরা জমা রেখে এই কাউন্টারেতে, এখানে সেই কাউন্টারেতে জমা রেখে তবেই তোমরা এই মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবে। তবে বলে রাখি, মায়ের মন্দিরে পুজো দেবার জন্য বাড়ি থেকে ডালি নাও আনতে পারো। এই মন্দির চত্বরেই আছে পার্মানেন্ট ডালির দোকান। তাহলে চলো তোমাদেরকে এই ডালির পার্মানেন্ট দোকানগুলি থেকে ঘুরিয়ে আনি। এখানে পুজোর সামগ্রী পাওয়া যায়। এটি দক্ষিণেশ্বর কালী মন্দির। এখানে মায়ের ভোগ, প্রসাদ, মিষ্টি, আলতা, সিঁদুর, শাঁখা, পলা, মায়ের শাড়ি, ফুলের সামগ্রী সবটাই পাওয়া যায়। এই দোকানগুলি সকাল 6টা থেকে 12:30 এবং 3টে থেকে 7:30 পর্যন্ত খোলা থাকে। শনিবার এবং রবিবার সারাদিনই খোলা থাকে। বন্ধুরা, শুধু এখানে নয়, আরও আছে। মন্দির চত্বরে প্রবেশ করে একটু আগিয়ে এসে ডান দিকে গলির মধ্যে দেখতে পাবে এই দোকানগুলো। এই দোকানেতে এসেও পূজার সমস্ত রকম সামগ্রী কিনে নিয়ে তোমরা পুজো দিতে পারো এবং বাড়ির পূজার জন্য পূজার বিভিন্ন রকম সামগ্রী এই দোকানগুলো থেকে বন্ধুরা কিনে নিয়ে যেতে পারো। আর বন্ধুরা, এখানে আছে ফাস্টফুড জাতীয় খাবার, বিভিন্ন রকমের খাবারের দোকান। তো এখান থেকে তোমরা খাবার কিনে নিয়ে খেতে পারো। আর বন্ধুরা, এই জায়গাটা এসে আমার এত আনন্দ লাগছিল যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। এখানে পায়রাগুলো খাবার খুঁটে খুঁটে খাচ্ছিল, আর আমি যেই চানাছোলা দিতে শুরু করলাম আমাকে ঝাঁক বেঁধে ঘিরে ফেললো। এমনকি আমার হাত থেকেও খাবার খুঁটে খুঁটে খাচ্ছিল। মানে কি বলবো, আমার এত এত মজা লাগছিল ভাই, যেটা জাস্ট তোমাদের মানে কি বলে বোঝাতে পারবো না। জাস্ট অসাধারণ লাগছিল। দেখো কত সুন্দর লাগছে। টোটাল মানে সমস্ত পায়রাগুলো আমাকে ঘিরে ফেলেছে। বন্ধুরা, তোমরা যারা গাড়িতে বা মেট্রো করে আসতে চাও, তারা হাওড়া স্টেশন থেকে মেট্রো করে দক্ষিণেশ্বর স্টেশনে নেমে স্কাইওয়াক দিয়ে আসলে একদম মন্দিরের মেন গেটের সামনে
চলে আসতে পারবে। আর যারা বাইক বা 4 চাকায় করে আসতে চাও তাদের জন্য রয়েছে মন্দির চত্বরেই গাড়ি পার্কিংয়ের সুন্দর একটি পার্কিং স্ট্যান্ড। বন্ধুরা, এটি হলো মন্দিরের প্রধান দরজা। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই প্রাঙ্গণের সৌন্দর্য তোমায় আকৃষ্ট করে তুলবে। হ্যাঁ বন্ধুরা, টোটাল মন্দির চত্বরটি প্রায় 20 একর জায়গা জুড়ে অবস্থিত। সে সময়কার প্রায় 9 লক্ষ টাকার বিনিময়ে জমিদার রানী রাসমণি এই মন্দির প্রাঙ্গণটিকে তৈরি করেছিলেন। বন্ধুরা, প্রবেশ দরজার ডান দিকেই দেখতে পাবে একটি ফুড প্লাজা রেস্তোরাঁ। এখান থেকেও মন চাইলে তোমরা খাবার বুকিং করে বা কিংবা এখানে বসে খেতে পারো। এই মন্দির চত্বরে প্রবেশ করেই মন্দির সম্মুখপানে দেখতে পাবে স্বামী বিবেকানন্দর একটি স্ট্যাচু বর্তমান। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই মতামত জানাতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।